তো এই ধরনের ঘাস রোপণ করা যাবে না। যারা গরু পালন করেন তারা অবশ্যই হাইব্রিড জাতের জারাওয়ান অথবা পাকসুং জাতীয় ঘাস রোপণ করবেন, তাহলে গরু বেশি লাভবান করতে পারবেন। আপনি সেচ দিবেন, সার দিবেন, সবই দিবেন, কিন্তু ফলন হবে না। আর সেক্ষেত্রে যদি আপনি 1 বিঘা সমপরিমাণ মাটিতে যদি আপনি পাকচং বা যারা যাতে ঘাস লাগান, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে আপনি অনায়াসেই 15 থেকে 16টা গরু বিদেশি জাতের পালতে পারবেন, বুঝতে পারবেন। আর যদি আপনি দেশি গরু পালেন, তাহলে সেক্ষেত্রে আপনি 1 বিঘা যদি ঘাস লাগান, তাহলে মোটামুটি আপনি 20 থেকে 25টা গরু অনায়াসেই খড় বাদে পুষতে পারবেন। সুপ্রিয় কৃষক বন্ধুরা, আসসালামু আলাইকুম। নতুন পর্বে স্বাগত জানাচ্ছি, আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম। আজকে আপনাদের দেখাবো যে আমার জমিতে যে আমরা ঘাস রোপণ করেছি, এটি কিন্তু নেপিয়ার জাতের চারা। এই চারা আমরা রোপণ করেছি বিগত 2000 সাল ওই দিকে। তো আজকে প্রায় 26 বছর আগে থেকে আমরা ঘাসের সাথে যুক্ত রয়েছি। কিন্তু এখন দেখতে পাচ্ছি যে এই যে নেপিয়ার যে ঘাস, এই চারা কিন্তু ফলন অনেক কম। ফলন অনেক কম বলতে আর কেমন, সেটা হচ্ছে যে যারা ওয়ান এবং হলো পাকচং যে রয়েছে, এটা কিন্তু হাইব্রিড জাতের ঘাস, এটা কিন্তু অনেক বেশি ফলন। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে এই নেপিয়ারে কিন্তু ফলন অনেক কম। এখানে কাটতে গেলে অনেক সময় লাগে, কিন্তু আয় হলো কম। আমি যদি কাটি, এই দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কাটলে অল্প হয় এবং চিকন, অনেক চিকন, এটা কিন্তু হয় না। আর যেগুলো আপনার আমি যদি বলি যে অন্য জাতের চারা কেমন, এই দেখতে পাচ্ছেন এখানে, এটা কিন্তু ওই জাতের যারা অথবা পাকসং, এটা সম্ভবত পাকসং আছে, এটা কিন্তু অনেকটা মোটা। আর এখানে এই জাত মিশ্র হওয়ার কারণে কিন্তু এটা বাড়তে পারে না। আর এই ঘাস যদি আপনারা লাগাতে চান, তাহলে কিন্তু অবশ্যই বর্তমানে যেগুলো হাইব্রিড আছে, হাইব্রিড জাতের চারা, সেগুলো রোপণ করবেন। না হলে কিন্তু এই ধরনের এরকম হবে, এরকম চিকন হলে কিন্তু আয় হবে না। আপনি সেচ দিবেন, সার দিবেন, সবই দিবেন, কিন্তু ফলন হবে না। আর সেক্ষেত্রে যদি আপনি 1 বিঘা সমপরিমাণ মাটিতে যদি আপনি পাকচং বা যারা যাতে ঘাস লাগান, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে আপনি অনায়াসেই 15 থেকে 16টা গরু বিদেশি জাতের পালতে পারবেন, বুঝতে পারবেন। আর যদি আপনি দেশি গরু পালেন, তাহলে সেক্ষেত্রে আপনি 1 বিঘা যদি ঘাস লাগান, তাহলে মোটামুটি আপনি 20 থেকে 25টা গরু অনায়াসেই খড় বাদে পুষতে পারবেন। তো আমরা কিন্তু এই আমাদের জমিতে আমরা ঘাস রোপণ করেছি, আমরা নিয়মিত এই ঘাস কিন্তু কাটি। তো আজকে আমিও সেই ঘাস কাটতে আসছি। আর এটা কাটছে আমরা যে বলছে নেপিয়ার, এই নেপিয়ার কিন্তু ফলনটা কিন্তু অনেক কম। তো সেক্ষেত্রে অনেক পরিশ্রম লাগে, কাটতে গেলে সময় লাগে, আর সময় লাগার কারণে অন্যান্য কাজগুলো পিছিয়ে যায়। সেক্ষেত্রে আমি বলবো যে যারা ঘাস রোপণ করতে চান, তারা অবশ্যই জাত দেখে যারা ঘাস রোপণ করেন, তাদের সাথে পরামর্শ করে অবশ্যই আপনারা এই ঘাসগুলো রোপণ করবেন। নাহলে কিন্তু খরচা ঠিকই হবে, ফলন হবে কম। তো অতএব আসলে সবই ঠিক আছে, কিন্তু কথা হলো যে আপনারা জাত চিনতে হবে, জাত চিনে কিন্তু কাজটা করতে হবে। এখন কথা হলো যে এই যে দেখতে পাচ্ছেন যে ঘাস আমি যে কাটলাম, এটা কিন্তু অনেক হালকা, ওজন একদম বনের মতো। এই ধরনের ঘাস রোপণ করা যাবে না। যারা গরু পালন করেন তারা অবশ্যই হাইব্রিড জাতের জারাওয়ান অথবা পাকসুং জাতীয় ঘাস রোপণ করবেন, তাহলে গরু বেশি লাভবান করতে পারবেন। এবং পাশাপাশি এই জাতটা আপনাদের অনেকদিন লাস্টিং করবে। আর এই ঘাস মূলত এখন আমরা আর লাগাই না, সেজন্য যারা রোপণ করবেন তারা অবশ্যই জাত পরিবর্তন করে তারপরে ঘাস রোপণ করবেন। আর এই যে আমি যেটা বলি যে আপনারা ঘাস কাটবেন, যারা এই যে কাশি বলেন বা দা বলেন, এই নেপিয়ার গালে এই গোড়াগুলো অনেক শক্ত, শক্ত হওয়ার কারণে এই কাশি ধারগুলো থাকে না, নষ্ট হয়ে যায়। এখানে 2 দিন বা 7 দিন পর পর ধারগুলো কাটা করে আনতে হয়। তবে এখানে কিন্তু ব্যয় লাগে, টাকা লাগে। সেক্ষেত্রে যারা আমরা ক্ষুদ্র খামারে রয়েছি, তারা অবশ্যই যে আমার মতো যারা ক্ষুদ্র খামারে রয়েছেন, পারিবারিক পরিবার ভিত্তিক, তারা অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবেন। কারণ সবার তো 1 বিঘা জমি নাই, 5 শতক 6 শতক বা 1 কাঠা 3 কাঠা জমি কাটবেন। আর লাগালে কি হবে, ওই ছাগল আছে, ভেড়া আছে, গরু আছে, তাদেরকে আপনারা খাওয়াতে পারবেন এবং খড় কম লাগবে, কারণ খড়ের দাম কিন্তু অনেক বেশি। সেক্ষেত্রে অবশ্যই আপনারা খেয়াল করবেন যত উন্নত যে চারাটা রয়েছে, জাত রয়েছে, আমরা সেটা যেন রোপণ করতে পারি। তো অবশ্যই খেয়াল রাখবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।